তাহলে আমার প্রশ্ন, তার একটা ছেলের আইনা আমি জ্বালাইয়া দেই। জুলাই মুহূর্তেই বদলে যায় উত্তরার ডিয়াবাড়ি। ক্লাস শেষে কোচিং এর জন্য স্কুলে থাকা কোমলমতি শিশুরা বুঝে ওঠার আগেই বিকট শব্দে আছড়ে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশিক্ষণ যুদ্ধ বিমান বোয়িং F-7 BGI। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় শিশুদের স্বপ্ন, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ক্যাম্পাস। ঘটনার 1 মাস পেরোলেও শোক কাটেনি ভুক্তভোগী পরিবারগুলোর। কষ্ট ও ক্ষোভ পুঞ্জীভূত হয়ে উঠেছে অভিভাবকদের মাঝে। তারা বলছেন, শুধু সন্তান নয়, তাদের ভবিষ্যৎকেই হারিয়েছেন তারা। মেয়ে হারাইছি, আমার কলজার টুকরা। আমার মেয়ে তো অনেক পরে পাইছি, 4 দিন পরে। আমার চোখের সামনে আমার বাচ্চাটা জ্বলছে না, আমার চোখের সামনে তো জ্বলছে। তাহলে তারাও তো জানে যে ওই ক্লাসেই আমার মেয়েটা ছিল। ওই ক্লাস থেকে বের করে কোথায় নিছে ওইটা আমাদেরকে বলতো, যে ওই জায়গায় আমরা নিছি। আমরা ওই জায়গায় সবার আগে যাইতাম। আমি এমন কোনো হসপিটাল নাই যে দুপুর থেকে 4টা পর্যন্ত খুঁজি নাই। আমি প্রত্যেকটা হসপিটালে, এমনকি এই CMS দিয়ে যে আমার মেয়েটারে নিয়ে আসছি, এই CMS আমি 7 বার গেছি ভাই। এই CMS আমি 7 বার গেছি। আমার সাথে একজনের সাথে মোটামুটি ধাক্কাধাক্কি হয়েছে যে আমাকে ঢুকতে দেন, আমাকে দেখতে দেন। ও ক্রিকেট খেলতে ভালোবাসতো, ওকে আমি ক্রিকেটের ব্যাট কিনে দিয়েছি এবং বলেছি যে বাবা, অনেক একটা দামি ব্যাট দিলাম, এটা 1 বছর তোমাকে নিতে হবে। ওরে সে ব্যাটটা এখনো পড়ে আছে। আর আমার ছেলে স্কুলে অ্যাক্টিভিটিস অনেক ভালো ছিল, ও সব কিছুতে প্রথম হইতো। ওকে এবার বলেছে যে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামে ওকে দিয়ে অ্যাঙ্করিং করাবে। আমাকে বলছে, আব্বু অ্যাঙ্করিং এর সময় আমার কিন্তু ব্লেজার লাগবে, আমার আগের ব্লেজারটা ছোট হয়ে গেছে। আমি বলছি, বাবা তোমাকে আমি অ্যাঙ্করিং এর সময় নতুন ব্লেজার কিনে দেবো। এখন আমি কাকে ব্লেজার কিনে দেব? আমি কাকে ব্লেজার কিনে দেব? কে উপস্থাপনা করবে? এই ঘরটা 14 বছর আমি এই বাসায় থাকি, ওকে আমি 1 বছরে নিয়ে আসছি। সম্পূর্ণ ঘরে ওর স্মৃতি। আমি যেখানে ধরি, যেখানে তাকাই, মনে হয় আমার তানভীর আমার সামনে দাঁড়িয়ে আছে। এই ড্রেসিং টেবিলের সামনে আমার সাথে দাঁড়িয়ে মাপ দিত, আর ওর আম্মুকে বলতো, আম্মু দেখো তো কে বেশি লম্বা। আমার ছেলে আমার থেকে 2 ইঞ্চি লম্বা ছিল। আমার ছেলে আমার সাথে ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে বলবে না, আম্মু কে বেশি লম্বা। আর কোনোদিন আমার ছেলে আসবে না। অভিভাবকদের অভিযোগ, এমন ঘটনার পরেও শিক্ষা প্রতিষ্ঠানটি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া। দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির স্থাপনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসাব করে সরকারের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের প্রাণহানির বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো দায় নেয়ার পদক্ষেপ চোখে পড়ে না। মাইলস্টোন থেকে আমাদের সাথে একবার যোগাযোগ করেছিল, সেটা তার স্কুলে 20 দিন পর। এই ঘটনা 20 দিন পর মাইলস্টোনে আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। সেখানে উনি ওনার প্রতিষ্ঠান বাঁচানোর জন্য আমার কাছে সিগনেচার চাইছিল। আমি সেটা দেই না। বলছি, এই প্রতিষ্ঠান বাঁচানোর জন্য আমি আপনাকে সিগনেচার দেবো না, আপনার প্রতিষ্ঠানের হয়ে আমি প্রধান উপদেষ্টার কাছে যাব না, আমি এখানে সিগনেচার দিই। এছাড়া মাইলস্টোন থেকে এই যে আমার ছেলে মারা গেল, এটার বিষয়ে কোনো হেল্প আমাদের করেনি। অভিভাবকরা অভিযোগ করে বলছেন, রীতিমতো বিচার চাওয়ায় হেনস্থা করা হচ্ছে তাদের, ছড়ানো হচ্ছে প্রোপাগান্ডা। স্যারেরা ফেসবুকে বিভিন্নভাবে আমাদের হুমকি দেয় যে এত কথা কেন বলেন, আপনারা কি মায়া কান্না করেন, আপনারা কি মায়া কান্না, আপনাদের সুখ কি এতদিন থাকে, আপনারা মায়া কান্না করেন, আপনাদের বাচ্চা মারা গেছে 1 মাস হয়ে গেছে, 1 মাসে কি আপনাদের মায়া এখনো কান্না ধরে রাখছেন? কিসের জন্য? টাকার জন্য। এর পিছনে কি শুধু টাকা 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 এই কথা বলে। টাকার জন্য যদি আমরা মায়া কান্না, আমাদের সন্তান হারাইছি, আমরা
কান্না করতেছি, এটা বলে মায়া কান্না, এটা বলে মায়া কান্না। অভিযোগ আরো গুরুতর। নিহত শিক্ষার্থীদের পরিবারগুলো টাকা আদায়ের জন্য অভিনয় করছে এমন অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রতিষ্ঠানটির এক শিক্ষক, নাম রাশেদ খান মেনন। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, প্রকৃত কান্না এত গুছিয়ে হয় না। ওনারে স্যার বলতে আমার লজ্জা বোধ হয়, ওনারের স্যার বলতে আমার লজ্জা বোধ হয়। আমরা নাকি টাকার জন্য মায়া কান্না করছি? হ্যাঁ, তাহলে আমার প্রশ্ন, তার একটা ছেলেরে আইনা আমি জ্বালায়া দেখি তারপর সে কি করে। আমার আর কোনো প্রশ্ন নাই তার কাছে। সে যে এতগুলো কথা বললো, আর আমি তারে টাকা দেই ভাই, আমরা তো ফকিন্নি না। আমি তারে টাকা দেই, বিনিময়ে সে আমার বাচ্চাটা ফিরাই দেয়। নূর নবী স্যার বলে আমাদের আমরা বলে টাকার জন্য তার কাছে কান্না করি, তারে আমরা কোটি কোটি টাকা দেই, দেখ আমাদের বাচ্চা ফেরত দিতে পারবে সে? তো দেখেন, আমাদের ফিলিংস নিয়ে ওরা খেলে, যে আমরা গেলাম, আমাদের স্মারকলিপি নিব তো দূরের কথা, ওরা আমাদের সামনে আসেন। এমন পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। তারা বলছেন, সন্তানের মৃত্যু নিয়ে এমন অমানবিক মন্তব্য তাদের মানসিক যন্ত্রণাকে আরো গভীর করে তুলেছে। তাছাড়া সেদিন উদ্ধার কাজে সহযোগিতা করা সেই প্রত্যক্ষদর্শীদের মাঝেও নিন্দার ঝড় বইছে স্কুল কর্তৃপক্ষের এমন গাফলতি নিয়ে। এত বড় একটা বিল্ডিং, গেট মাত্র ছোট্ট একটা, যদি দুই সাইডে দুইটা গেট থাকতো তাহলে বাচ্চা কিন্তু অনেক বাচ্চা যেত। আমি যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকি তো অ্যাক্সিডেন্ট তো হবেই। তা আমার রাস্তার মাঝখানে হইলে আমার প্রতিষ্ঠান, তো এখানে তো বিমান পড়া অস্বাভাবিক কিছু না। মানে সার্বক্ষণিক ওইখানে আমি ছিলাম, তো কি হয়েছে না হয়েছে সবই আমি ওখানে দেখেছি। আসলে এটা আসলে সাধারণ মানুষের কাছে সহ্য করার মতো কোনো জিনিস না। আমি টোটালি ট্রমায় ছিলাম লাস্ট কিছুদিন। এত লাশ দেখেছি যে তাও নর্মাল কোনো লাশ ছিল না, যেগুলো ছিল বিভৎস, একদম পুড়ে গেছে এমন লাশ, তো যেগুলো একদম সহ্য করার মতো ছিল না। তো এটা অবশ্যই খুবই দুঃখজনক আমাদের জন্য। তবে আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে, তাদের যে স্বজনরা রয়েছেন, তাদের যে আত্মীয় রয়েছেন, মা বাবা রয়েছেন, অনেকেই হচ্ছে তার সন্তান হারিয়েছে, কেউ তার মা হারিয়েছে, বাবা হারিয়েছে। তো এই স্বজনহারা যে পরিবারগুলো, যারা তাদের মানুষগুলোকে হারিয়েছে, আমাদের দরকার ছিল হচ্ছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো। প্রশাসন বলেন, সরকার বলেন এবং কর্তৃপক্ষ বলেন, সকলেরই উচিত ছিল হচ্ছে আপনার যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের প্রত্যেকটা পরিবারের কাছে পাশে দাঁড়ানো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের মাইলস্টোনের যে অধ্যক্ষ আছেন, অধ্যক্ষ নুরুন নবী, সে মানে স্বজনহারা পরিবারগুলোকে নাকি বলেছে যে তারা টাকার জন্য কান্নাকাটি করতেছে। আমার প্রশ্ন হচ্ছে যে উনি এই কথা বলার রাইট কি রাখে কি না, সে কি এই রাইট রাখে কি না? আমার কাছে মনে হচ্ছে সে একদম জ্ঞানহীন বাস্টার্ড একটা মানুষ। তা আদারওয়াইজ একটা শহীদ মানে একটা নিহত পরিবারকে বা আহত পরিবারকে কিভাবে বলে যে আপনারা টাকার জন্য কান্নাকাটি করতেছেন? নিহত পরিবারদেরকে যে বললো যে টাকার জন্য কান্নাকাটি করতেছে, তাকে এই রাইটটা কে দিয়েছে? যে সেই প্রশ্নটা করে, আমার প্রশ্ন হচ্ছে এখানে তার রাইট আছে কিনা এখানে এই প্রশ্ন করার মতো। সে গার্জিয়ানদের সাথে খুব বাজে ব্যবহার করে, সে প্রত্যেকটা স্টুডেন্টকে কোচিং করার জন্য বাধ্য করে, সেই রাইট কোথায় পেল? প্রথম প্রশ্ন আমাদের এটা জবাব দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ তাদের যে দায়িত্বটা ছিল, আহত পরিবার বলেন কিংবা নিহত পরিবার বলেন, এই কর্তৃপক্ষ কি সেই তাদের দায়িত্ব পালন করেছে কিনা? কেন আর যদি দায়িত্ব পালন না করে, কেন দায়িত্ব পালন করে নেই? কিসের এত সমস্যা তাদের? নিহত পরিবারদের সাথে এত বাজে ব্যবহার করার রাইট তারা কোথায় পেয়েছে? এবং আমরা যতটুকু জানি যে আমাদের যারা আহত পরিবার আছে, নিহত পরিবার আছে, তাদেরকে ক্যাম্পাসের ভিতরে ঠিকমতো ঢুকতে দেয় না, গেটে আটকায় রাখে। এই রাইটটা তাদের কে দিয়েছে? সেদিন যদি স্কুলে কোচিং না থাকতো হয়তো বেঁচে যেত অনেক নিষ্পাপ প্রাণ দাবি অনেকের। অভিভাবকরা বলছেন, বছরের পর বছর ধরে মাইলস্টোন এক ধরনের চাপ সৃষ্টি করেই শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য করে আসছিল। কোচিং না করলে হবে না, এই ধরনের প্রতারণা করে আর আম্মুর অনেক ফোন টোন কইরা পরে কোচিংয়ে দিল। দেওয়ার পরে আজকে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে, কিন্তু আমরা সরকার পক্ষ থেকে কোনো আজ পর্যন্ত কোনো বিচার পেলাম না। তাহলে আমার বাচ্চাটা তো কোচিং করার কারণেই মারা গেছে। আমার বাচ্চাটার একটাই ছুটি হইতো, আমি 12:30টায় স্কুলে থাকতাম, সেইখানে কোচিং 3:30টায় ছুটি হয় দেখে আমি স্কুলে যাই নাই।
আপনারা স্কুলরে প্রশ্ন করেন যে একটা বাচ্চার একটাই যদি ছুটি হয়, সেই বাচ্চাটা কেন 3:30 পর্যন্ত স্কুলে থাকবে? স্কুলের সিসিটিভি ফুটেজ তারা কি করছে? আমাদেরকে ফুটেজ দেখাক। ওনারা এটাও তো দেখায় না। প্রতিটা বাচ্চাকে প্রেশার ক্রিয়েট করে কোচিংয়ের জন্য। আমার মেয়ে ভাই, আমার মেয়েটাই আমার বলে কি আম্মু, ও তো একটু আদরের, বলে আম্মু আমাকে কোচিংয়ে দাও, আমাকে কোচিংয়ে দাও। আমাকে তো বাহিরেও পড়ায়, বাহিরের টিচার পড়ায়, বাহিরে না পড়ায় আমাকে কোচিংয়ে দাও মা। যখন আমি বলছি কি কারণ বাবা, বলে আম্মু যারা কোচিং করে না মিস্টার তাদেরকে অনেক আদর করে। এখন এই কোচিং বাণিজ্যটা আমরা চাই, কোচিং বাণিজ্যটা বন্ধ হোক। আমি চাই, আমি এই স্কুল না শুধু সারা দুনিয়াতে কোচিং বাণিজ্য বন্ধ। আজ আমার ছেলে গেছে, আমি চাই না আর কারো মার বুক খালি হোক। এটা ওনার প্রতিষ্ঠানের লোভের বলি। এই দায় প্রতিষ্ঠান এড়াতে পারে না। ওনার টিচারদের লোভ, ওনার প্রতিষ্ঠানের লোভ, এই যে টাকার জন্য কোচিং করাতো 6, 7, 8, 10 বছরের বাচ্চাদের, কেন আবার 2.5 ঘন্টা বেশি থাকতে হবে স্কুলে পড়ার পরে? আর সেই বাচ্চাগুলো মারা গেছে। কোচিংটা উনি জোর করে করাতো বিভিন্নভাবে চাপ দিয়ে। সেই কোচিংয়ের জন্য বাচ্চারা অপেক্ষা করছিল, বিমান এসে মারা গেছে। এই দায় উনি কিভাবে এড়ায়? শিক্ষক হয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইলস্টোন ট্র্যাজেডিতে এমন কুরুচিকর মন্তব্য কেন করলেন জানতে যোগাযোগ করা হয় মাইলস্টোনের কলেজ শাখার সেই শিক্ষকের সাথে। এই যে টাকার জন্য মায়া কান্না এই টাইপের একটা কিছু পোস্ট করেছেন, যেটা নিয়ে হচ্ছে যারা ভুক্তভোগী তাদের এরকম কোনো কথা করি নাই, এটা কেউ বাড়িয়ে বলছে সম্ভবত। এই কথাটা আমার কানে আসছে, কিন্তু এই কথাটা আমি লিখিনি। আপনি লিখেন নাই? না। আপনার কি ফেসবুক আইডি একটাই? হ্যাঁ, একটাই। 21 জুলাইয়ের ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত 34 জনের মৃত্যু হয়েছে, যাদের 27 জনই কোমলমতি শিক্ষার্থী। আহত অবস্থায় চিকিৎসাধীন আরো অনেকেই এখনো জীবন মৃত্যুর লড়াইয়ে। 1 মাস পার হলেও এখনো মেলেনি কোনো সুষ্ঠু তদন্তের ফল, নেই দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা। বিচার নয়, উল্টো প্রোপাগান্ডা ও হেনস্থার শিকার হচ্ছে স্বজনহারারা। প্রশ্ন উঠেছে, কে নেবে এই ট্র্যাজেডির দায়? কারণ কে শোনে কার কথা? এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি, এবং বিচার তো দূরের কথা, তার কোনো নামগন্ধ আমরা পাচ্ছি না। তো নুরুন্নবীর বিচার চাই, ওনার বিচার চাই, ওনার বিচার চাই।